Hello and welcome back to the second installment of the video lecture on carbon ions. এখানে আমরা কতগুলো টিপিক্যাল কার্বন আয়নের রিলেটিভ স্টেবিলিটি নিয়ে আলোচনা করছি। যেমন আমরা একটা ব্রিজ হেড সিস্টেম নিয়েছি, যেখানে একটা কার্বনিল গ্রুপ আছে, একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে। এর মধ্যে বেস দিলে দেখা যায় যে ইনস্টেড অফ দি আলফা প্রোটন ইট ইজ দি বিটা প্রোটন হুইচ ইজ বিইং অ্যাবস্ট্রাক্টেড। এবং সেখানে যে কার্বন আয়নটা তৈরি হয় সেখানে অ্যাজ সাচ আমরা তার পাশে কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ ইমিডিয়েটলি দেখতে পাচ্ছি না। নর্মালি কার্বন আয়নের পাশে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকলে তবেই কার্বন আয়ন স্টেবল হয়, কিন্তু তবুও এই কার্বন আয়নটা তৈরি হবে। তার কারণ এখানে যে রেজোন্যান্সটা হবে সেটা হচ্ছে বিটুইন দি বিটা কার্বন অ্যান্ড দ্য কার্বনিল কার্বন। ডিউ টু দি ব্রিজ রিং স্ট্রাকচার এই বিটা কার্বনটা কার্বনিল কার্বনের অনেকটা কাছে আছে, এবং তার ফলে আমরা এর জন্য এই ধরনের একটা রেজোনেন্স স্ট্রাকচার আঁকতে পারবো, যেখানে এই লোন পেয়ারটাকে আমরা এই মাঝখানের আলফা কার্বনটাকে বাইপাস করে কার্বন আয়নের ওপরে কার্বনিল অক্সিজেনের ওপরে ডিলোকালাইজ করতে পারবো। সো নন অ্যাডজাসেন্ট কার্বনিল ফাংশনালিটি ইজ রেসপন্সিবল ইন স্টেবিলাইজিং দি কার্বন আয়ন হিয়ার। এবং এটা একমাত্র তখনই পসিবল যদি এটা এই বিটা কার্বনটা due to rigid ring structure is held very close to the carbonyl group. এখানে নর্মালি বেস দিলে কার্বনিলের থেকে আলফা প্রোটন অ্যাবস্ট্রাক্টেড হওয়ার কথা, কিন্তু সেটা কিন্তু হচ্ছে না। তার কারণ হচ্ছে যদি আমরা এই আলফা প্রোটনটাকে অ্যাবস্ট্রাক্ট করি, তাহলে এখানে যে অ্যানায়নটা তৈরি হবে সেই অ্যানায়নটাতে আমার sp3 হাইব্রিড অরবিটালে লোন পেয়ারটা থাকবে। কার্বনিলের যা জিওমেট্রি এখানে, তাতে ওই sp3-র সাথে কার্বনিলের পি অরবিটালগুলো অলমোস্ট অর্থোগোনাল জিওমেট্রিতে আছে, এবং তার ফলে এইখান থেকে কোনো জিনিসের ডিলোকালাইজড হয়ে কোনো একটা ইলেকট্রন পেয়ারের ডিলোকালাইজড হয়ে এই কার্বনিল বন্ডের উপরে ডিলোকালাইজড হওয়াটা ইম্পসিবল, বিকজ এই sp3 অরবিটাল এবং এই কার্বনিলের পাই নেটওয়ার্ক দে আর নট প্যারালাল টু ইচ আদার, দে আর ইনফ্যাক্ট অলমোস্ট অর্থোগোনাল। দ্যাট ইজ হোয়াই এই ধরনের সিস্টেমে যদি বেস দেওয়া হয় তাহলে বিটা কার্বন থেকে প্রোটনটা খাচ্ছে, এবং এটা আমাদের খানিকটা হোমোঅ্যারোমেটিক সিস্টেমকে রিমাইন্ড করে দিচ্ছে। হোমোঅ্যারোমেটিক সিস্টেমেও একটা সাইক্লিক কম্পাউন্ডের ভেতরে একটা বা একাধিক sp3 কার্বনকে বাইপাস করে sp2 কার্বনগুলো নিজেদের মধ্যে যদি থ্রু স্পেস ওভারল্যাপ করে এবং তার ফলে যদি আমরা অ্যারোমেটিক ক্যারেক্টার পাই, তাহলে তাকে আমরা হোমোঅ্যারোমেটিসিটি বলে থাকি। তো এটাও তাই, এই মাঝখানের sp3 আলফা কার্বনটাকে বাইপাস করে বিটা কার্বনটা থ্রু স্পেস ওভারল্যাপ করছে উইথ দি কার্বনিল কার্বন। এবং এখানে এই জায়গাটাতে কোনো আলফা হাইড্রোজেন নেই, কারণ এখানে দুটো মিথাইল দেওয়া আছে। তার ফলে কেউ যদি প্রশ্ন করে যে এই অ্যানায়নটা এবং এই অ্যানায়নটা এই দুটোর মধ্যে কোনটা মোর স্টেবল, তখন কিন্তু আমাদেরকে বলতে হবে যে এইটার তুলনায় আলফা কার্বনে মাইনাসের তুলনায় অন্তত এই ক্ষেত্রে বিটা কার্বনে মাইনাসটা মোর স্টেবল, কারণ এখানে রেজোন্যান্সটা পসিবল, কিন্তু এখানে রেজোন্যান্সটা আদৌ পসিবল নয়। এই ধরনের যে সিস্টেম যেখানে বিটা কার্বনের ওপরে মাইনাস চার্জ আছে অথচ আলফা কার্বনে মাইনাস চার্জ নেই, তাদেরকে আমরা বলে থাকি হোমো এনলেট। কারণ এনলেট হচ্ছে এই জিনিস যার একটা রেজোন্যান্স স্ট্রাকচার চাইলে হয়তো আঁকা যায়, এই মাইনাসটাকে ডিলোকালাইজ করে এর মাথায় দিয়ে আমরা এখানটায় কার্বন কার্বন ডাবল বন্ড এবং এখানে অক্সিজেনের মাথায় মাইনাস দিতে পারি। তো এনলেট আমরা তার রেজোন্যান্স স্ট্রাকচার রাখতে পারি, এদেরকে বলা হয় এনলেট। তো এনলেটের সর্ট অফ হায়ার হোমোলগ, নাম্বার অফ কার্বনস বাড়েনি, আমরা এখানে 1 2 3 4 5টা কার্বন দেখছি, এখানেও 5টা কার্বনই দেখছি, কিন্তু এই মাইনাসটা আর কার্বনিলের মাঝখানে একটা CH2 গ্রুপ যদি ঢুকে যায় তাহলে তাকে বলা হয় হোমোএনলেট। তাহলে এইটা একটা হোমোএনলেটের উদাহরণ। হোমোএনলেটদের নিয়ে আমরা খুব বেশি পড়াশুনো করার স্কোপ আমাদের এই কোর্সে নেই, কোনো সেমিস্টারেই নেই, কিন্তু এরা ইম্পর্টেন্ট সিনথেটিক ইন্টারমিডিয়েটস। এবং এই ধরনের সত্যিকারের কথা বলতে এই ধরনের মাইনাস চার্জ দিয়ে দেখা যায় না, এর মধ্যে কোনো একটা মেটাল টেটাল কিছু কোঅর্ডিনেটেড অবস্থায় থাকে, কিন্তু তারা আছে, আমরা তাদেরকে না পড়লেও তারা আছে, এবং ভবিষ্যতে যারা অর্গানিক কেমিস্ট্রি নিয়ে চর্চা করবে তাদের হয়তো হোমোএনলেট কেমিস্ট্রি কিছু পড়ার দরকার হলেও হতে পারে। আচ্ছা, 2 নম্বর কেসটা হচ্ছে এই অ্যানায়নটা ইজ লেস স্টেবল দেন এইটা। তো এটার পেছনে সবথেকে ইম্পর্টেন্ট কারণ হচ্ছে যে এই যে অ্যানায়নটা এটা অ্যান্টি অ্যারোমেটিক, 4 পাই ইলেকট্রন, 3 সেন্টার্ড রিং, এবং সবকটাই sp2 হাইব্রিডাইজড, আর 3 মেম্বার রিং মানে তোমার প্ল্যানারিটি তো আছেই তার মধ্যে, এবং ফুললি কনজুগেটেড, তো এটা অ্যান্টি অ্যারোমেটিক।
আর যদি আমরা অন্য অ্যানায়নটা দেখি তাহলে এই অ্যানায়নটা বেসিক্যালি একটা ভিনাইল অ্যানায়নের মতো। অবভিয়াসলি এখানে রিং স্ট্রেন ইত্যাদি সব রয়েছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ভেতরের ইন্টারনাল অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি। তো বাইরের দিকের অরবিটালের এস ক্যারেক্টার বেশি থাকবে, এই সিসি বন্ডের যে অরবিটাল কার্বনটা ব্যবহার করেছে সেটার পি ক্যারেক্টার বেশি থাকবে। তো এস ক্যারেক্টার যত বাড়বে তত লোন পেয়ার তো স্টেবিলাইজড হবে, আমরা আগের দিন দেখেছি। তো এখানে সাইক্লিক কনজুগেশনের কোনো গল্প নেই, অ্যান্টি অ্যারোমেটিসিটির কোনো গল্প নেই। যে অরবিটালে ইলেকট্রনটা আছে সেটার এস ক্যারেক্টার অত্যন্ত বেশি, তার ফলে সিস্টেম স্টেবল। তো এই জিনিসের মধ্যে যদি তুমি বেস দাও, অর্থাৎ সাইক্লোপ্রোপিনের মধ্যে যদি বেস দাও, তাহলে এই প্রোটন কিন্তু খাবে না, এই লাল প্রোটনগুলো খাবে না। যেটা খাবে সেটা হচ্ছে হয় এইটা বা এইটা, মানে এই দুটো তো ইকুইভ্যালেন্ট। তো CsP2 হাইড্রোজেনটা চলে যাবে, CsP3 হাইড্রোজেন কিন্তু বেরোবে না। ওকে, এরপরে আসছে এই তিনটে দিয়ে জানতে চেয়েছে যে স্টেবিলিটি, রিলেটিভ স্টেবিলিটি কী হবে। এইটা একটা এস্টার থেকে ডিরাইভড অ্যানায়ন, ইথাইল অ্যাসিটেট, তার আলফা প্রোটনকে ডিপ্রোটনেট করলে এই অ্যানায়নটা হয়। এটা অ্যাসিটোন থেকে ডিরাইভড, অ্যাসিটোনের যে কোনো একটা আলফা প্রোটনকে ডিপ্রোটনেট করলে এটা হয়। আর এটা হচ্ছে নাইট্রোমিথেন থেকে ডিরাইভড, নাইট্রোমিথেনের CH3 থেকে যদি একটা কেউ প্রোটন খেয়ে নেয় তাহলে এই অ্যানায়নটা তৈরি হবে। তো নেগেটিভ চার্জ যত ভালো ডিসপার্সড হবে তত স্টেবিলিটি বাড়বে। নাইট্রোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পজিটিভলি চার্জড নাইট্রোজেন বসে আছে কার্বনের পাশে, তাহলে নাইট্রোজেন ইলিডে যেরকম নাইট্রোজেন প্লাস মাইনাস আই এফেক্ট দেখায়, তো এও দেখাবে। প্লাস এর আরেকটা সুবিধা আছে, এর একটা N ডাবল বন্ডেড ও আছে, অর্থাৎ লো লাইং পাই স্টার আছে, তার মানে এখানে একটা মাইনাস আর এফেক্টও দেখাতে পারে, এবং দ্যাটস আ ভেরি এফেক্টিভ কনজুগেশন। যদি আমরা কিটোনটার কথা বলি, অর্থাৎ কিটোনের থেকে ডিরাইভড অ্যানায়নটার কথা বলি, তাহলে COMe এই গ্রুপটার একটা মাইনাস আই তো আছে, কারণ কার্বনিলটা ইলেকট্রোফিলিক এবং ইলেকট্রন উইথড্রয়িং, এবং আমরা তার জন্য রেজোন্যান্সও আঁকতে পারি, তো মাইনাস আরও আছে। কিন্তু নাইট্রোজেনের মাথায় প্লাস চার্জ দিয়ে যতটা মাইনাস আই এফেক্টও দেখাবে, এখানে ততটা কিন্তু ইলেকট্রন উইথড্রয়িং ক্যাপাসিটি অতটাও বেশি নয়। এবং এখানে আবার একটা মিথাইল গ্রুপ আছে যেটা নাকি প্লাস আই এফেক্ট দেখায়। তাহলে ওভারঅল আমি যদি COMe গ্রুপের ইলেকট্রন উইথড্রয়িং ক্যাপাসিটির কথা বলি, সেটা তাহলে কিন্তু নাইট্রোর রেসপেক্টে হয়তো খানিকটা কম হবে, কারণ প্লাস চার্জ নেই এখানে, এখানে প্লাস চার্জ নেই, এখানে প্লাস চার্জ আছে। নাইট্রোজেনের মাথায়, ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের মাথায় প্লাস চার্জ আছে, তো অবভিয়াসলি ও ইলেকট্রন অনেক বেশি করে টানার চেষ্টা করবে। আর যদি আমি এস্টারটার কথা বলি, এস্টারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই অ্যানায়নটাকে যেরকম আমরা ডিলোকালাইজ করতে পারি এই কার্বনিলে, ঠিক তেমনই এই লোন পেয়ারটাকেও আমরা ডিলোকালাইজ করতে পারি। অর্থাৎ এই কার্বনিলটা দুটো জায়গা থেকে ইলেকট্রন টানতে পারে, এবং একটা হচ্ছে আলফা কার্বন থেকে আর একটা হচ্ছে অক্সিজেন থেকে, এস্টারের অক্সিজেনটা থেকে। তো এই সিস্টেমটা একটা টিপিক্যাল ক্রস কনজুগেটেড সিস্টেমের উদাহরণ। অর্থাৎ যখন আমি এই কার্বনিলকে এনগেজ করে রাখছি আলফা কার্বনের সঙ্গে ডিলোকালাইজেশনে, তখন আমরা ওইটির রেজোনেন্সটা দেখাতে পাচ্ছি না। আবার যখন আমরা ওইটি লোন পেয়ারটাকে ডিলোকালাইজ করছি কার্বনিলের ওপরে, তখন আমরা কার্বনের ওপরে লোন পেয়ারকে ডিলোকালাইজ করতে পারছি না। তার মানে সিস্টেমটা ক্রস কনজুগেটেড, এবং আমরা জানি যে ক্রস কনজুগেটেড হলে তার রেজোনেন্সের ক্যাপাসিটি বা ডিলোকালাইজেশনের ক্যাপাসিটি কমে যায়। তাহলে ওইটির মাইনাস আই এবং মাইনাস আর এফেক্ট আছে, ওইটির একটা মাইনাস আই এবং একটা প্লাস আর এফেক্ট আছে, এবং প্লাস আর এফেক্টটা অ্যাকচুয়ালি ক্রস কনজুগেশনের জন্য দায়ী। কার্বনিলকে, মানে এইভাবে তুমি ভাবতে পারো যে কার্বনিলটা যত ইলেকট্রন খেতে পারবে তত এটা স্টেবিলাইজড হবে। এবার কার্বনিলের ইলেকট্রন খিদে যদি তার পাশে অন্যদিকে থাকা সাবস্টিটুয়েন্টটা মিটিয়ে দেয়, তাহলে সেটা কার্বনিলের ইলেকট্রন খিদেটা কমিয়ে দেবে, এবং সেটা কমে যাওয়ার ফলে তাহলে কার্বনের উপরে যেখানে মাইনাস চার্জ আছে সেইটা খাওয়ার টেন্ডেন্সি বা সেটাকে ডিলোকালাইজ করার টেন্ডেন্সি ওর কমে যাবে। মিথাইলের ক্ষেত্রে সেটা হচ্ছে প্লাস আই এফেক্ট, ওইটির ক্ষেত্রে সেটা হচ্ছে প্লাস আর এফেক্ট। তো প্লাস আর এফেক্ট প্লাস আই এফেক্টের থেকে স্ট্রঙ্গার, তার ফলে এই এস্টারের থেকে ডিরাইভড অ্যানায়নের স্টেবিলিটি সবচেয়ে কম এই তিনটের মধ্যে। আর নাইট্রোমিথেন থেকে ডিরাইভড অ্যানায়নের স্টেবিলিটি সবচেয়ে বেশি, কারণ নাইট্রোর ইলেকট্রন উইথড্রয়িং ক্যাপাসিটি কিটোমিথাইল গ্রুপ কিংবা এই এস্টার গ্রুপটা, ইথাইল কার্বক্সি গ্রুপ, তাদের দুজনের থেকেই বেশি। তো আমরা এখানে একটা সিরিজ দিয়েছি, এখানে আমরা ইলেকট্রন উইথড্রয়িং ক্যাপাসিটি হাইড্রোজেনের রেসপেক্টে ডিল করছি। হাইড্রোজেনের রেসপেক্টে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হচ্ছে আর, তাহলে ইলেকট্রন উইথড্রয়িং ক্যাপাসিটি তার কম হবে হাইড্রোজেনের রেসপেক্টে। হ্যালোজেন হলে একটু বেশি, CONH2 হলে আরেকটু বেশি, সায়ানো হলে আরেকটু বেশি, SO2 হলে আরেকটু বেশি, এস্টার হলে আরও একটু বেশি, কিটোন হলে আরও একটু বেশি। আর কিন্তু সবথেকে বেশি দেখাচ্ছে নাইট্রো। আমাদের এখানে এই তিনটে দিয়েছে, তো নাইট্রোর ইলেকট্রন উইথড্রয়িং ক্যাপাসিটি কিটোমিথাইল বা যে কোনো কিটো গ্রুপের থেকে বেশি, এবং কিটো গ্রুপের থেকে এস্টার গ্রুপের ইলেকট্রন উইথড্রয়িং ক্যাপাসিটি কম।
তাহলে এই ইলেকট্রন উইথড্রয়িং ক্যাপাসিটিটা দেখলেই আমরা বুঝতে পেরে যাচ্ছি যে এস্টার সব থেকে কম স্টেবিলাইজ করতে পারছে নেইবারিং অ্যানায়নকে, তারপরে কিটোন, তারপরে নাইট্রো, তারপরে নাইট্রো সব থেকে বেশি স্টেবিলাইজ করছে, তাহলে এই অ্যানায়নটাই সব থেকে বেশি স্টেবল হবে। যেমন CONH2 ক্ষেত্রে দেখো CO2 বা যে কোনো একটা এস্টারের তুলনায় এর ইলেকট্রন উইথড্রয়িং ক্যাপাসিটি কম, তার কারণ অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান নাইট্রোজেন। তার মানে এই জায়গাটায় যে রেজোন্যান্সটা যতটা হতে পারে বা যতটা আমি কন্ট্রিবিউট করবে বলে ভাবতে পারি, এখানে এই রেজোন্যান্সটা আরও এফেক্টিভ হবে, তার কারণ নাইট্রোজেন কিন্তু অক্সিজেনের থেকে ইলেকট্রোনেগেটিভিটি তার কম এবং সে আরও স্বচ্ছন্দে ইলেকট্রন ডোনেট করতে পারে। তার মানে CONH2 গ্রুপের ক্ষেত্রে ক্রস কনজুগেশন আরও অনেক বেশি হবে এবং তার ফলে তার স্টেবিলিটি আরও অনেক কম হবে সেই করসপন্ডিং অ্যানায়নের। ওকে, নেক্সট আপ যেটা আছে এইটা ভার্সেস এইটা। এখন এখানে এটা তো অ্যারাইল অ্যানায়ন। এবার অ্যারাইল অ্যানায়ন যদি হয় তাহলে তার তো sp2 হাইব্রিডাইজ কার্বন এবং সেই যে অরবিটালে ইলেকট্রন পেয়ারটা আছে সেটাও sp2 হাইব্রিডাইজড। তার মানে এখানে OMe NH2 কারুরই প্লাস আর এফেক্ট কাজ করবে না, তো যেটা কাজ করবে সেটা হচ্ছে মাইনাস আই এফেক্ট। এবার এই অ্যানায়নটার জন্য এই মাঝখানে অ্যানায়নটা আছে, দুদিকে দুটো মাইনাস আই এফেক্টের গ্রুপ আছে। আর বি অ্যানায়নটার জন্য এই অ্যানায়নটার পাশে OMe আছে, তার OMeর মাইনাস আই এফেক্টও ভালো রকম ফিল করবে, কিন্তু NH2 কিন্তু আগে পাশে ছিল, এখন আরও দূরে চলে গেছে, একটা কার্বন দূরে চলে গেছে। আর আমরা জানি ইন্ডাকটিভ এফেক্ট যত ডিস্ট্যান্স বাড়ে তত ইন্ডাকটিভ এফেক্ট কমতে থাকে, তাহলে NH2-র ইন্ডাকটিভ এফেক্ট এখানে কম এক্সপিরিয়েন্স করবে, OMeর ইন্ডাকটিভ এফেক্টটা এক্সপিরিয়েন্স করবে, কিন্তু এখানে NH2 এবং OMe দুটোরই ইন্ডাকটিভ ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট এই অ্যানায়নটার নেগেটিভ চার্জটা বা এই কার্বনটা ফিল করবে এবং তার ফলে এর ডিসপার্সাল অফ চার্জের থেকে বেশি হবে এবং তার ফলে এই অ্যানায়নটা বির থেকে বেশি স্টেবল হবে। এরপরে কতগুলো কার্বন বেসড আয়ন দিয়েছে যেখানে অনেক কিছুই আছে। এবার এইটা পড়ার সময় না আমরা একটুখানি পিকে এর গল্পটা দেখে নেব। পিকে মানে হচ্ছে অ্যাসিড বেস যে ডিসোসিয়েশন তার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের একটা এক্সপ্রেশন। ধরো আমার কাছে একটা অ্যাসিড আছে এইচে, সেটাকে আমরা জলের সাথে রিয়াকশান করাচ্ছি, তার মানে জলকে এই এইচে প্রোটন দেবে, তাহলে এইচে হচ্ছে অ্যাসিড এবং ওয়াটার হচ্ছে বেস। এইচে যখন প্রোটন দিয়ে দেবে নিজে তৈরি করবে A- এবং H2O যখন প্রোটন নেবে তখন সে তৈরি করবে H3O+। ব্রনস্টেড-লাউরি থিওরি অনুযায়ী এইচে প্রোটন দিচ্ছে তাহলে এইচে হচ্ছে অ্যাসিড, ওয়াটার প্রোটন নিচ্ছে তাহলে ওয়াটার হচ্ছে বেস। যদি আমরা এটাকে একটা ইকুইলিব্রিয়াম বলে ধরি তাহলে উল্টো দিকে ভাবতে গেলে A- H3O+-এর দ্বারা প্রোটনেটেড হতে পারে, তার মানে A- নিজে একটা বেস হিসেবে কাজ করতে পারে, H3O+ নিজে প্রোটন দিতে পারে, তাহলে H3O+ নিজে একটা অ্যাসিড হতে পারে। সেই থিওরি অনুযায়ী আমরা বলি যে এইচ এর কনজুগেট বেস হচ্ছে A-, অর্থাৎ এইচের ডিপ্রোটনেশন করলে এই A- তৈরি হবে, বা A- যদি প্রোটনেট করি তাহলে এইচে তৈরি হবে। আর ওয়াটারের কনজুগেট অ্যাসিড হচ্ছে H3O+, অর্থাৎ ওয়াটারকে প্রোটনেট করলে H3O+ হবে, অর্থাৎ ওয়াটার সেখানে বেস হিসেবে কাজ করছে, এবং H3O+কে যদি ডিপ্রোটনেট করা হয় তাহলে ওয়াটার দেবে, অর্থাৎ H3O+ সেখানে অ্যাসিড হিসেবে কাজ করছে। তাহলে এর যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট সেটার ভ্যালু হচ্ছে concentration of K equilibrium is concentration of eta multiplied by concentration of eta divided by concentration of eta multiplied by concentration of water. তার মানে A- এর concentration multiplied by H3O+ এর concentration divided by H এর concentration into H2 এর concentration। এবার H2 যেহেতু সলভেন্ট তাহলে তাকে তার কনসেন্ট্রেশন এসেনশিয়ালি আনচেঞ্জ থাকে, তাকে তুমি প্রোটনেট করো বা না করো কনসেন্ট্রেশন চেঞ্জ হয় না। তো যদি চেঞ্জ না হয় তাহলে এটা বেসিক্যালি একটা কনস্ট্যান্ট, তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের সাথে এই H2O কনসেন্ট্রেশনটাকে আমি যদি গুণ করে দিই তাহলে এই জিনিসটা আসে। অর্থাৎ দেখো এইদিকে পড়ে আছে A- এর কনসেন্ট্রেশন, H3O+ এর কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই H এর কনসেন্ট্রেশন আনডিসোসিয়েটেড অ্যাসিড। এই K সেটা হচ্ছে অ্যাসিড আয়নাইজেশন কনস্ট্যান্ট, যেটা আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টকে আরেকটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করে পেয়েছি। সেই কনস্ট্যান্টটা হচ্ছে ওয়াটারের কনসেন্ট্রেশন, বাল্ক ওয়াটারের কনসেন্ট্রেশন। এবার K ভ্যালুটা জেনারেলি অনেক না ছোটো হয়, 10⁻30, 10⁻40, 10⁻50। অর্গানিক অ্যাসিডদের ক্ষেত্রে এইরকম ভ্যালু পাওয়া যায়। তো ওরকম ভ্যালু হ্যান্ডেল করতে আমাদের প্রবলেম হয়, ওই জন্য আমরা কেটাকে এক্সপ্রেস করি পিকে দিয়ে, যেখানে পিকে ইজ ইকুয়াল টু -log of K। যেমন আমরা কনসেন্ট্রেশন অফ H+কে এক্সপ্রেস করি -log of concentration of H+, দ্যাট ইজ ইকুয়াল টু PH, তাহলে -log of Ka, দ্যাট ইজ -log of acid dissociation constant, ইজ ইকুয়াল টু PK। এখানে একটা জিনিস বোঝার আছে,
সেটা হচ্ছে কোনো অ্যাসিড যদি বেশি ডিসোসিয়েট করে তাহলে কে এর ভ্যালু বেশি হবে, কারণ কে এতে আমরা দেখো এইচ এটা তলায় আছে, এ মাইনাসটা ওপরে আছে, তাহলে যদি এইচে প্রচুর ডিসোসিয়েট করে তাহলে এইচের কনসেন্ট্রেশন কমে যাবে আর এ মাইনাসের কনসেন্ট্রেশন যাবে বেড়ে। তার মানে এইচে যদি স্ট্রং অ্যাসিড হয়, অর্থাৎ এইচে যদি ডিসোসিয়েটেড অবস্থায় থাকতে পছন্দ করে, তাহলে কে এর ভ্যালুটা উঠতে থাকবে। কে এর ভ্যালু বেশি মানে এইচে বেশি ডিসোসিয়েট করছে, এইচে স্ট্রঙ্গার অ্যাসিড কম্পেয়ার টু সামথিং যার ক্ষেত্রে কে এর ভ্যালুটা কম অন্য কোনো অ্যাসিডের রেসপেক্টে। কিন্তু কে এর ভ্যালু যদি বাড়ে তাহলে সেক্ষেত্রে পিকে এর ভ্যালু কিন্তু কমবে, তার কারণ পিকে এর ভ্যালু হচ্ছে মাইনাস লগ অফ কে, তাহলে কে এর ভ্যালু যদি বাড়ে তাহলে পিকে এর ভ্যালু কমবে। অতএব আমরা এই কতগুলো কনক্লুশনে আসতে পারি যে অ্যাসিডিটি যদি বেশি হয় তাহলে তার জন্য আমরা ইমিডিয়েট যেটাকে আইডেন্টিফাই করতে পারি যে কেন অ্যাসিডিটি বেশি হলো, তাহলে আমরা এটা বলতে পারি এইচের প্রোটন ছাড়ার টেন্ডেন্সি বেশি। এবার এইচে যদি প্রোটন ছাড়ে তাহলে সে কী ফর্মে থাকে, এ মাইনাস। তার মানে এ মাইনাস আয়নটা যত স্টেবল হবে তত এইচের প্রোটন ছেড়ে এ মাইনাসে যাওয়ার টেন্ডেন্সি বেশি হবে। অর্থাৎ আমরা এই কথাটা কি লিখতে পারি যে হায়ার দি অ্যাসিডিটি, মোর স্টেবল দি অ্যানায়ন এ মাইনাস ইজ, মোর ইজ এইচে আয়োনাইজড, গ্রেটার ইজ দ্য কে, স্মলার ইজ দ্য পিকে। অর্থাৎ কী দাঁড়ালো, কোনো অ্যাসিড এইচে যদি হাইলি অ্যাসিডিক হয় তাহলে সেটা ইমপ্লাই করে যে তার অ্যানায়নটা এ মাইনাসটা হাইলি স্টেবল। অর্থাৎ উল্টো দিক থেকে দেখতে গেলে যদি তার কনজুগেট বেস এ মাইনাস স্টেবল হয় তাহলে এইচে স্ট্রং অ্যাসিড হবে এবং ভালোভাবে ডিসোসিয়েট করবে। যদি সে ভালোভাবে ডিসোসিয়েট করে তাহলে এইচের করেসপন্ডিং ডিসোসিয়েশন যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অর্থাৎ অ্যাসিড আয়োনাইজেশন কনস্ট্যান্ট কে সেটা বেশি হবে, আর কে যত বেশি হবে পিকে এটা তত ছোটো হবে। তাহলে দুটো অ্যাসিডের মধ্যে অ্যাসিডিটির তুলনা করতে গেলে আমরা দুটো অ্যাসিডের পিকে ভ্যালুকে যদি তুলনা করি তাহলে যার পিকে কম তার কে বেশি, যার কে বেশি তার ডিসোসিয়েশন কনস্ট্যান্টটা বেশি, কারণ কেটাই বেসিক্যালি অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। তার মানে ইকুইলিব্রিয়ামে সে বেশি আয়োনাইজড হয়ে থাকে, অর্থাৎ তার প্রোটন দেওয়ার ক্ষমতা বেশি করেসপন্ডিং করে ইন কম্প্যারিজন টু আদার অ্যাসিড যার কে ভ্যালুটা কম অর্থাৎ পিকে ভ্যালুটা বেশি। তার মানে দুটো অ্যাসিডের মধ্যে একটা অ্যাসিড যদি এইচে 1 হয় আরেকটা যদি এইচে 2 হয় তাহলে একটা ভ্যালু পিকে 1 হয় আরেকটা ভ্যালু পিকে 2 হয়। পিকে 1 যদি পিকে 2 থেকে ছোটো হয় তাহলে আমি মেনে নিতে বাধ্য যে কে 1 কে 2 থেকে বড়। কে 1 যদি কে 2 থেকে বড় হয় তাহলে আমি মানতে বাধ্য যে এইচে 1 ইকুইলিব্রিয়ামে বেশি ডিসোসিয়েট করে, এ 1 মাইনাসটা বেশি দেয় কম্পেয়ার টু এইচে 2 সে যতটা এ 2 মাইনাস দিতে পারে, হুইচ মিনস যে যার পিকে ছোটো হলো তার অ্যাসিডিটি বেশি হবে। এবং এটার আরেকটা বিউটিফুল অ্যাপ্লিকেশন হচ্ছে যে তুমি পিকের দিকে তাকিয়ে পরিষ্কার বলে দিতে পারো যে এই অ্যাসিডটা স্ট্রঙ্গার, অনেকগুলো পিকে দেওয়া আছে তাই তুমি বলে দিতে পারো এইটা স্ট্রংগেস্ট অ্যাসিড কারণ ওটার পিকে সবথেকে কম ওই সিরিজের মধ্যে। এবং তাহলে এটাও মোটামুটি বলে দেওয়া যায় যে ওই যে সমস্ত কনজুগেট বেসগুলো তৈরি হবে এই সিরিজের যে কটা অ্যাসিড দেওয়া আছে তার মধ্যে ওর যে কনজুগেট বেস এ মাইনাস সেটাই সবচেয়ে বেশি স্টেবল হবে। তাহলে আমরা এখানে না সেইটাই করেছি। দেখো খেয়াল করে এখানে যে অ্যানায়নটা দিয়েছে তাহলে এখানটায় আমি একটা প্রোটন অ্যাড করে দেবো, এখানে অলরেডি একটা হাইড্রোজেন আছে তাহলে আরেকটা হাইড্রোজেন অ্যাড করলে এটা হয়ে যাবে হচ্ছে প্রোপেন। এখানে যদি হাইড্রোজেন অ্যাড করি তাহলে হয়ে যাবে হচ্ছে মিথেন, এখানে যদি একটা হাইড্রোজেন অ্যাড করি তাহলে হয়ে যাবে সাইক্লোপ্রোপেন, এখানে যদি একটা হাইড্রোজেন অ্যাড করি তাহলে তৈরি হয়ে যাবে আমাদের ইথিলিন, এখানে যদি হাইড্রোজেন অ্যাড করি তাহলে তৈরি হয়ে যাবে প্রোপিন, এখানে যদি হাইড্রোজেন অ্যাড করি তাহলে তৈরি হয়ে যাবে সাইক্লোপেন্টাডাইন। এবার এদের পিকে ভ্যালুগুলো খেয়াল করো, আমি পিকে ভ্যালুগুলোকে না ওপর থেকে নিচে কমছে এই অবস্থায় সাজিয়েছি। এর পিকে ভ্যালু 51, এর 50, এর 46, এর 44, এর 43, এর 16, তার মানে পিকে ভ্যালু ওপর থেকে নিচে কমছে, হুইচ মিনস ওপর থেকে নিচে এই কম্পাউন্ডগুলোর অ্যাসিডিটি ক্রমাগত বাড়ছে, হুইচ মিনস এই দিকে এইগুলো যদি অ্যাসিড হয় এগুলো বেস হলে এটা তার কনজুগেট অ্যাসিড, আর এরা যদি অ্যাসিড হয় তাহলে এরা হচ্ছে তার কনজুগেট বেস। তার মানে এখানে ওপর থেকে নিচের দিকে সিস্টেম তত বেশি অ্যানায়ন তত বেশি স্টেবিলাইজড হচ্ছে, এ মাইনাস যত বেশি স্টেবল হবে এইচের ডিসোসিয়েশন তত ভালো হবে, এইচের ডিসোসিয়েশন যত ভালো হবে কে এর ভ্যালু তত বেশি হবে, কে এর ভ্যালু যত বেশি হবে পিকে এর ভ্যালু তত কম হবে। তাহলে সেই হিসেবে ঠিকই আছে, ওপর থেকে নিচের দিকে তাহলে অ্যানায়ন স্টেবিলাইজ করছে। তাহলে এইভাবে যখন আমি সাজাচ্ছি দেখো সব থেকে বেশি স্টেবল অ্যানায়ন হচ্ছে এইটা আর সব থেকে কম স্টেবল অ্যানায়ন হচ্ছে এইটা। এবার এর পেছনে কারণ কি, এটা সবচেয়ে বেশি স্টেবল তার কারণ এটা অ্যারোমেটিক। এটা কেন স্টেবল, এটা রেজোনেন্স স্টেবিলাইজ কিন্তু এটা অ্যারোমেটিক নয়, তাহলে এইটার তুলনায় এইটা স্টেবিলিটি একটু কম হবে। এখানে নেগেটিভ চার্জটা sp2 কার্বনে আছে এবং sp2 হাইব্রিড অরবিটাল অকুপাই করে আছে, তার মানে ভিনাইল অ্যানায়ন। তো ভিনাইল অ্যানায়নে sp2 এস ক্যারেক্টার বেশি আছে, যে অরবিটাল ইলেকট্রন আছে তো ঠিকই আছে। সাইক্লোপ্রোপেন সে তার ক্ষেত্রে এস ক্যারেক্টার হয়তো আরও বেশি কিন্তু কার্বনটার হাইব্রিডাইজেশন তো ইটসেলফ sp2 হতে পারেনি, তাহলে সেই ক্ষেত্রে
স্টেবিলাইজড, কিন্তু ভিনাইল অ্যানায়নের মতো স্টেবিলাইজড নয়। ভিনাইল অ্যানায়ন যে সাইক্লোপ্রোপাইল অ্যানায়নের থেকে বেশি স্টেবল, সেটার সবথেকে বড় প্রমাণ হচ্ছে সাইক্লোপ্রোপেনের পিকে ভ্যালু 46 আর ইথিলিনের পিকে ভ্যালু 44। এটা হতো না। এই অ্যাসিডিটি তার মানে ইথিলিনটা মোর অ্যাসিডিক। ইথিলিন মোর অ্যাসিডিক মানে তার করেসপন্ডিং কনজুগেট বেস ওই যে ভিনাইল অ্যানায়ন সেটা মোর স্টেবল কম্পেয়ার টু সাইক্লোপ্রোপাইল অ্যানায়ন, কারণ সাইক্লোপ্রোপেন লেস অ্যাসিডিক। তারপরে আসছে মিথেন। মিথেনের ক্ষেত্রে কোনো স্টেবিলাইজেশন ফ্যাক্টর নেই, এবং সেক্ষেত্রে জাস্ট একটা sp3 হাইব্রিড অরবিটালে একটা sp3 কার্বনের উপর নেগেটিভ চার্জটা আছে। কিন্তু তোমার প্রোপেনের ক্ষেত্রে সিচুয়েশনটা আরও খারাপ, কারণ তুমি যদি এই প্রোটনটাকে খেয়ে নাও তাহলে যে অ্যানায়নটা হবে সেটাতে দুটো মিথাইলের প্লাস আই এফেক্ট কাজ করবে। আমরা আগের দিন বলেছিলাম যে এগুলো এত সোজা নয়, ওখানে পোলারাইজেশনকে টেক ইন্টু কনসিডারেশন করতে হয়, কিন্তু ফর আওয়ার ক্লাস, অ্যাটলিস্ট ফর আওয়ার পারপাস, আমরা এটাকে নেগলেক্ট করব এবং সিম্পলিফাইড অ্যানালিসিসে যাব যে অ্যালকিল গ্রুপ ইলেকট্রন ডোনেট করে এবং তার ফলে সিস্টেম ডিস্টেবিলাইজড হয়। তাহলে এই সিম্পল লজিকটা কাজে লাগিয়ে আমরা এই অ্যানায়নগুলোকে সাজিয়ে ফেলতে পারি। আমাদের একমাত্র কনফিউশনের জায়গা হচ্ছে এইটা যে দুটো ক্ষেত্রেই এস রিচ অরবিটাল ইলেকট্রনটা থাকবে, তাহলে কোনটা মোর স্টেবল হবে, কোনটা লেস স্টেবল হবে, এবং তার জন্য গাইড হিসেবে আমরা এই পিকে ভ্যালুটাকে খুব স্বচ্ছন্দে ইউজ করতে পারি। So this much for this installment of this video lecture. In the next video lecture we will talk about how carbon ions are generated and what is the fate of those carbon ions. I thank you for your patience and I will be seeing you in the next one.